রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন সম্পর্কে আরো কিছু এক্সক্লুসিভ তথ্য আপনাদের দেব, তবে তার আগে এই মুহূর্তে ব্রেকিং নিউজ। অবিলম্বে 100 দিনের কাজ শুরু করতে হবে, ফের কেন্দ্রকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট চত্বর থেকে আমার সঙ্গে অর্ণব রয়েছেন। অর্ণব, জানতে চাইবো কি হলো আজ? দেখো, কিছুক্ষণ আগে রাজ্যের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথী সেন এই ডিভিশন বেঞ্চ নির্দেশ জারি করলো কেন্দ্রের উদ্দেশ্যে অনতি বিলম্বে রাজ্যে 100 দিনের কাজ শুরু করতে হবে। এবং এই 100 দিনের কাজ দীর্ঘ 3.5 বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে। গ্রামান্তরে বিভিন্ন প্রান্তে এই 100 দিনের কাজ আমাদের রাজ্যের একটা আর্থসামাজিক পরিকাঠামোর একটা বড় ভিত। সেই 100 দিনের কাজ একদিন দুদিন নয়, প্রায় 3 বছরের বেশি সময় বন্ধ থাকার পর গত জুন মাসে তৎকালীন প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয় 1 অগস্ট থেকে এ রাজ্যে 100 দিনের কাজ শুরু করতে। এবং সেক্ষেত্রে আদালতের স্পষ্ট নির্দেশ ছিল যে একটা জনকল্যাণমূলক প্রকল্প এবং মানুষের প্রকল্প, এই প্রকল্পে শ্রমের বিনিময়ে যারা টাকা পাচ্ছেন ন্যূনতম একটা মজুরি সেখানে দেওয়া হয়, সেটা দীর্ঘ দিনের জন্য মামলার জটে আটকে রাখা যায় না। এবং এরপর এই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছিল কেন্দ্রীয় সরকার, এবং সুপ্রিম কোর্টে কিছুদিন আগে কার্যত মুখ থুবড়ে পড়ে, কার্যত তারা ব্যাকফুটে চলে যায়, তাদের মামলা খারিজ করে দেওয়া হয়। এবং সেই বিষয়টি এবার কলকাতা হাইকোর্টে যখন শুনানিতে আসেন, কিছুদিন আগে দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। আজ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সব পক্ষের মতামত, এক্ষেত্রে 3 মূল অংশ এই মামলায়। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং একই সঙ্গে যারা 100 দিনের শ্রম দিয়েছিলেন, কাজ করেছিলেন, পুরুলিয়া থেকে যে মামলা এসেছিল ক্ষেত মজুরদের সংগঠনের তরফে, যাদের কাজ নিয়ে কোনো ডিসপিউট নেই, যাদের কাজ সংশ্লিষ্ট জেলা শাসক কোন রকম সেখানে কোনো বিতর্ক নেই, একেবারে আনডিসপিউটেড ওয়ার্ক এই 100 দিনের কাজ, সেই টাকা পর্যন্ত বন্ধ রয়েছে। তারা চেয়েছেন তাদের শ্রমের বিনিময়ে যে কাজটা করেছেন সেটা দেওয়া হোক। এই অবস্থায় অনতি বিলম্বে সুপ্রিম কোর্টের নির্দেশ জানার পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানিয়ে দিল যত দ্রুত সম্ভব এ রাজ্যে 100 দিনের কাজ চালু করতে হবে কেন্দ্রীয় প্রকল্প অনুযায়ী। এবং কলকাতা হাইকোর্টে জুন মাসে যে অর্ডার রয়েছে সেই অর্ডার মেনেই এই কাজ শুরু করতে হবে। সেক্ষেত্রে যে শর্তের বিষয়গুলি ছিল সেগুলো থেকে যাচ্ছে। একই সঙ্গে রাজ্যের তরফে সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, এখনই অর্থাৎ যে কাজটা আনডিসপিউটেড সেই টাকা প্রায় 4,600 কোটি টাকা, নির্দিষ্টভাবে ফিগারটা ধরলে প্রায় 4,568 কোটি টাকা আশেপাশে হবে। এই টাকাটা নিয়ে কোনো ডিসপিউট নাই। এই টাকাটা কেন্দ্রের যে বিভিন্ন ভিজিলেন্স যে দল এসছে তারাও এটাকে ডিসপিউট করেনি। সেই টাকাটা ইমিডিয়েট দেওয়া হোক। এবং এই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারকে হলফনামা দেওয়ার নির্দেশ দিল আজ কলকাতা হাইকোর্ট। 4 সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় সরকার এই বকেয়া শ্রমিকদের টাকা, রাজ্যের যে পাওনা টাকা, ইমিডিয়েট যেটা পাওয়ার টাকা, এই সমস্ত বিষয় নিয়ে হলফনামা দিতে হবে। এবং 6 সপ্তাহ পরে এই মামলা শুনানির জন্য আসছে। এবং 100 দিনের কাজ এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা এই রাজ্যে শুরু হওয়া নিয়ে। ধন্যবাদ অর্ণব। রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের কথা বলছি আপনাদের, তার খবর জানাচ্ছি আপনাদের। তার বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে এক ব্যবসায়ীকে, সোনার ব্যবসায়ীকে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজ চলছে, তিনি তো বিডিও, তিনি সেই কাজে কোনোভাবে ইনভলভ নন। নির্বাচন কমিশন ডিএম এর কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। অভিযুক্ত প্রশান্ত বর্মন দপ্তরে নেই কেন? আরো জানবো, আমার সঙ্গে সোমরাজ রয়েছে। সোমরাজ, কি খবর রয়েছে আমাদের কাছে? দেখো, জলপাইগুড়িতে যখন জাতীয় নির্বাচন কমিশন টিমের সদস্যরা রয়েছেন, যেখানে জলপাইগুড়ির সামগ্রিকভাবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজ কেমন চলছে তা নিয়ে যেমন অগ্রগতি বৈঠক করছে, ঠিক তার বৈঠকের আগেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর জলপাইগুড়ি জেলা শাসকের থেকে রিপোর্ট চেয়েছে। যে রিপোর্টে 3টি বিষয় জানার জন্য বলা হয়েছে বা উত্তর দেওয়ার জন্য বলা হয়েছে। প্রথমত হচ্ছে, তিনি কি এসআইআর কাজের সঙ্গে যুক্ত আছেন? এসআইআর কাজের সঙ্গে যুক্ত থাকলে তিনি দপ্তরে কেন অনুপস্থিত? বিভিন্ন সংবাদ মাধ্যমে তা দেখানো হচ্ছে। আর তৃতীয়ত, তার অফিসের বাইরে অর্থাৎ বিডিও অফিসের বাইরে যে ভোটার কার্ডগুলিও পড়েছিল বলে যে ঘটনা ইতিমধ্যেই ঘটেছে, যে অভিযোগ ইতিমধ্যে এসছে, সেই পরিপ্রেক্ষিতেও জানতে চাওয়া হয়েছে জলপাইগুড়ি জেলা শাসকের থেকে। এবং তিনি যদি এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকেন তাহলে তিনি দফতরে কেন অনুপস্থিত রয়েছেন? কোন বিধানসভার ইআরও হিসাবে কাজ করছেন?
বিস্তারিত জানতে চাওয়া হয়েছে বলেই কমিশন সূত্রে খবর। গতকাল মধ্যরাতেই জলপাইগুড়ি জেলাশাসকের কাছে জানতে চাওয়া হয়েছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে এবং ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জলপাইগুড়ি জেলাশাসকের সঙ্গে গোটা বিষয়টি নিয়ে কথা বলেছেন এবং লিখিত রিপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে। আজ যখন জলপাইগুড়ি জেলায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে রিভিউ বৈঠক, তার আগেই এই রিপোর্ট চাওয়া হয়েছে বলেই কমিশন সূত্রে খবর। ধন্যবাদ। গত বুধবার থেকে প্রশান্ত বর্মন তার অফিসে যাননি। আজ তাকে দেখা গেল প্রশাসনিক বৈঠকে। নির্বাচন কমিশনের যে বৈঠক, সেই বৈঠকে তাকে দেখা গেল জলপাইগুড়িতে। আজ দুদিন উধাও থেকে প্রকাশ্যে। কোন বৈঠক? দুদিন ধরে তার খোঁজই মিলছিল না, তার দেখাই পাওয়া যাচ্ছিল না। আজ তিনি বৈঠকে। আমার সঙ্গে শান্তনু রয়েছেন। শান্তনু, আজ বৈঠকে দেখা গেল তাহলে প্রশান্ত বর্মনকে। দেখো, হ্যাঁ, বলা যেতে পারে দুদিন নিরুদ্দেশ থাকার পর আজ সরাসরি প্রশাসনিক বৈঠকে উপস্থিত হলেন বিডিও রাজগঞ্জ, যাকে গত দুদিন ধরেই কোনোভাবেই তার অফিসে দেখা যাচ্ছিল না। তার ফলে বিভিন্নভাবে সাধারণ মানুষও হয়রানির শিকার হচ্ছিলেন। বিভিন্ন জরুরি কাজে এসে তারা ফিরে যাচ্ছিলেন বিএলও থেকে বিএলএ, যাদের এই সময়টা খুব প্রয়োজন বিডিওকে, তারাও ফিরে যাচ্ছিলেন। এই একটা অবস্থার মধ্যে গত দুদিন তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটা থেকে আড়াল করতেই কার্যত বিডিও আত্মগোপন করেছিলেন, এক কথায় বলা যেতেই পারে। কিন্তু আজকে যেহেতু নির্বাচন পর্যায়ে এসআইআর নিয়ে একটা বিশেষ বৈঠক রয়েছে জলপাইগুড়ি জেলা পরিষদ হলে, সেখানে নির্বাচন দপ্তরের পদস্থ আধিকারিক থেকে শুরু করে জেলা প্রশাসনের সমস্ত আধিকারিকরা উপস্থিত হয়েছেন। সেই বৈঠকেই কিন্তু আমরা যেটা লক্ষ্য করলাম, 10:30 নাগাদ এসে পৌঁছলেন রাজগঞ্জের সেই বিতর্কিত ভিডিও প্রশান্ত বর্মন, এবং তিনি সঙ্গে একা একা গিয়ে কথা বলেন এবং তার সঙ্গে কথা বলেন। এবং এই কিছুক্ষণ আগেই কিন্তু বৈঠক শুরু হয়েছে। নির্বাচন দপ্তরের মুখ্য আধিকারিক কিন্তু এসে পৌঁছেছেন এবং সেই বৈঠক প্রায় ঘন্টাখানেক ধরে চলবে বলেই আমরা জানতে পারছি। সেই বৈঠকে কিন্তু প্রশান্ত বর্মন উপস্থিত রয়েছেন, বিডিও প্রশান্ত বর্মন। তার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। তিনি কার্যত আজকেও এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, বলেছেন এখানে কিছু বলার নেই, যা বলা পরে বলবেন। অর্থাৎ তিনি পরে তার বিরুদ্ধে যে সকল অভিযোগ উঠেছে সেই নিয়ে কথা বলতে পারেন, এরকম একটা ইঙ্গিত দিয়েছেন। তবে এর ভেতরে এই নিয়ে কোনো মন্তব্য করতে চাননি, কারণ বিষয়টি যেহেতু নির্বাচন সংক্রান্ত এবং নির্বাচন দপ্তরের পদস্থ আধিকারিকরা এখানে বৈঠকে উপস্থিত আছেন, সে কারণে বিষয়টিকে তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন কার্যত। তবে বৈঠক শুরু হয়েছে, সেই বৈঠকে উপস্থিত রয়েছেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। সেই বৈঠক চলছে। বৈঠক থেকে বেরোনোর পর তিনি কি বলেন বা বলতে চান কিনা সেদিকে কিন্তু নজর থাকবে আমাদের। ধন্যবাদ। অশোক কর, যার বিরুদ্ধে অভিযোগ চুরি, যিনি আমাদের জানিয়েছিলেন যে তাকেও বেধড়ক মারধর করা হয়েছে। এই রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বাড়িতে চুরির অভিযোগ, যার বিরুদ্ধে চুরির অভিযোগে তাকে বেধড়ক মারধর করা হয়। তারপরে তিনি স্বীকার করে নেন যে তিনি চুরি করেছেন। সেই অশোক করকে এবার জিজ্ঞাসাবাদ। ভিডিওর কীর্তি ফাঁস করেছিলেন এই অভিযুক্ত অশোক কর। নিউজ 18 বাংলায় অশোক করকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অশোক করকে জিজ্ঞাসাবাদ করে ঠিক কি তথ্য পেতে চাইছে পুলিশ? অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, গতকালই কিন্তু একেবারে নিউজ 18 বাংলায় অশোক কর, যিনি হচ্ছেন বিডিওর বাড়িতে কর্মরত ছিলেন, যার বিরুদ্ধে চুরির অভিযোগ উঠেছিল এবং তাকে যে মারধরের গোটা ঘটনা থেকে শুরু করে ব্যবসায়ীকে মারধর, এই ঘটনা কিন্তু গতকালই নিউজ 18 বাংলায় বিস্ফোরক স্বীকারোক্তি দিয়েছিলেন। ভিডিওর যে কীর্তি একেবারে তিনি কিন্তু একেবারে ফাঁস করে এমনটা বলা চলে। তারপরেই দেখা যায় যে একেবারে গতকাল বিকালের পরবর্তী ক্ষেত্রে বিধাননগর হাসপাতালে চিকিৎসার জন্য যান। সেখান থেকে কিন্তু বিধাননগর দক্ষিণ থানা, অন্যদিকে গোবিন্দ শাখার পুলিশ তাকে কিন্তু সেখান থেকে তুলে নিয়ে যায়। প্রথমে কিন্তু তাকে নিয়ে গিয়ে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়। গভীর রাত করে জিজ্ঞাসাবাদ করে ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে, যদিও তার বিরুদ্ধে তো ভিডিও কোনো চুরির অভিযোগ নিয়ে থানায়। এই কারণে পুলিশের পক্ষ থেকে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অন্যদিকে 28 তারিখ রাতের বেলা যখন তাকে ডাকা হয়েছিল, ঘরের মধ্যে কি পরিস্থিতি হচ্ছিল, কিভাবে মারধর করা হয়েছিল তাকে এবং স্বর্ণ ব্যবসায়ীকে, দুজনকেই সমান মারধর করে তিনি কিন্তু বলেছিলেন। এই ঘটনা কিন্তু একেবারে পুরো বিষয় জানার চেষ্টা করে পুলিশ এবং গতকাল গভীর রাত তাকে জিজ্ঞাসাবাদ করে পুরো বিষয় তার থেকে জানতে চাওয়া হয়। এই বিষয় নিয়ে একেবারে জানার একটাই কারণ, গতকাল কিন্তু একেবারে নিউজ 18 বাংলায় তিনি বিস্ফোরক স্বীকারোক্তি দিয়েছেন। ভিডিওর যে কার্যকলাপ তিনি কিন্তু একেবারে ফাঁস করেছিলেন। নিউজ 18 বাংলায় গতকাল সেই স্বীকারোক্তি। গতকাল আমাদের কি জানিয়েছিলেন অশোক কর, শুনুন।
চুরি করেছিলাম। চুরি করার পরে স্যার প্রথম আমাকে মারধর করলো, নিয়ে যাওয়ার পরে গণেশ পূজার 2 দিন পরে আবার ছেড়ে দিলাম, স্বীকার করতে ছেড়ে দিল। আমি কাকে দিয়েছে বললো, আমি বললাম বসন্ত স্বপন কামলিয়াকে দিয়েছি, বলতে আমাকে ছেড়ে দিল। তারপরে 28 তারিখে আবার আমাকে ডাক করলো, উনি স্বর্ণবালা এলো, আসতে দুজনকে মারধর করলো, করতে আমি স্বীকার করে গেলাম যে ওনাকে দিয়েছি, উনিও বললো আমাকে দিয়েছে, আমি কালকে মাল দিয়ে দেবো, সোনাবালা বললো। ও থাকলো, আমি চলে গেলাম। গয়না ছিল মোটামুটি এটিএমে একটা ওই চুরি ফুড়ি কতটা? ওই 500-600 ওয়েট হবে, 500 গ্রাম। গ্রাম 500 গ্রাম। আমি কুকুরি দেখাশোনা করে ওই বলছি না, নেশার ঘরে লোভে করে ফেলেছি।